পাশে রক্তিম ছায়া, নাকটা হালকা লাল, আর ঠোঁট দুটো কাঁপছে স্পন্দনের মতো, যেন এক একটা নিঃশ্বাসে গড়ে উঠছে বেদনার এক একটা স্তর। রুদ্ধ তাকিয়ে থাকে রাতের সেই রূপের দিকে। কান্নার ভেতরেও এমন ভয়ানক সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে বুঝি। রাতের কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে নেশা চেপে বসে তার শরীরে। মনে হয় সব কথা থেমে গেছে তার, শুধু রয়ে গেছে কেবল স্পর্শের আরাধনা। রুদ্ধ একটু শব্দ না করে মাথা এগিয়ে দেয়, ডুব দেয় রাতের অধরে। নরম ভেজা কান্নার নোনা গন্ধ মিশে আছে সেখানে। রাত অবাক হয়ে পড়ে, চোখ জোড়া বুঝে নেয় আবেশে। খানিকক্ষণ সময় নিয়ে সেও ফিরিয়ে দেয় সেই ছোট্ট স্পর্শ রুদ্ধকেও, গভীরভাবে নিঃশ্বাস সারিয়ে। চারপাশে কোনো শব্দ নেই, বাইরের রাত নিস্তব্ধ। রুদ্ধের আলতো স্পর্শটুকু দীর্ঘ হতে লাগলো, সঙ্গে কিছুটা তীব্র। চারপাশে সময় থেমে গেছে যেন, হয়তো নীরব সংলাপের এই আদরের মুহূর্তটা আরও গভীরভাবে অনুভব করতে দিতে চাচ্ছে। অনেকক্ষণ সময় পেরিয়ে যেতেই রুদ্ধ সরে আসলো রাতের কাছ থেকে, তারপর কপালে ঠোঁট ছোঁয়ালো গভীরভাবে। রাত লজ্জাবতী লতার ন্যায় কুকড়ে নুইয়ে পড়ল। পুফি রুদ্ধের পা ঘেঁষে তার নীলাক্ষ আখিজোড়া গোল গোল করে বসে আছে তার পাপা আর মাম্মার মনোযোগ পাওয়ার আশায়। রুদ্ধ রাতের বা হাতের অনামিকা আঙুলে একটা আংটি পরিয়ে দিল। রাত রুদ্ধের বুকে মাথা রেখেই তাকালো সেদিকে। সোনার আবেশে মোড়ানো একটা আংটি, চক্রাকারে বৃত্তটি ঘুরে উঠেছে সূর্যের মতোই। আংটির কেন্দ্রে বসানো গাঢ় সবুজ পাথরটি জল তরঙ্গের মতো জলজল করছে। শ্রাবণের ভেজা অরণ্যে জমে থাকা এক ফোঁটা অনন্ত জল, দুপাশে রাখা ক্ষুদ্র হীরের কণা। রিংটার দিকে চোখ বুলিয়ে রুদ্ধের দিকে তাকালো রাত অবাক হয়ে। বিয়ের এতগুলো দিন পরেও তার হাত খালি ছিল, রুদ্ধ সেটা খেয়াল রেখেছে তাহলে। রুদ্ধ রাতের পানে এক পলক চেয়ে পুনরায় নরম করে অধর ছুঁয়ে দিল, তবে সরে আসলো না এবার আর। সেভাবে অতিবাহিত করল কিছু সময়। তারপর রাতের কানের কাছে মুখ নিয়ে চুলে সুঘ্রাণ শুষে নিয়ে ফিসফিসিয়ে শুধালো, শুনছো পুফির মাম্মা? পুফির পাপা তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। এত বড় সর্বনাশ করলে কখন তার কিছুক্ষণ থামল রুদ্ধ। তার দৃঢ়বন্ধনে আবদ্ধ হয়ে থাকা রাতের চিকন লতানো কোমরে চাপ আরও বাড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল রাতের ছোট্ট শরীরটা। অদ্ভুত স্বরে রাতের কানে ঠোঁট গুজে দিয়ে মৃদু স্বরে পুনরায় বলল, ফিরে এসে পাওনা আদরগুলো এক এক করে মিটিয়ে দিব, পাক্কা প্রমিস। এখন ছোট্ট একটা চুমু খাও তো আমার গালে, কুইক। রুদ্ধের মুখে এত আদুরে গলায় ভালোবাসার কথা শুনে লজ্জায় হাঁসফাঁস করে উঠল রাত। দম বন্ধ হয়ে আসবে এবার বোধ হয়। ইস, রাত এই বদ লোকটাকে কি করে ভোলা ভালা ভেবে বসেছিল। এই ব্যাটা তো তার থেকেও নির্লজ্জ। ছিছি। টুকি। হঠাৎ বাচ্চা বাচ্চা কণ্ঠ করে শুভ্রার এমন করে বলায় রাত তাকালো দরজার দিকে। দরজা একটুখানি ফাঁকা করে মাথাটা বের করে দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে শুভ্রা, মুখে তার ফিক্সড দাঁত বের করা স্মাইল। রাত শুভ্রাকে দেখে ছিটকে সরে গেল রুদ্ধের কাছ থেকে। শুভ্রা তার ভাবিকে এভাবে সরে আসতে দেখে দাঁত বের করে দিয়ে হিহি করে হাসতে হাসতে বলল, ওই যে সরি, ভুল সময় ঢুকে পড়েছি। বলেই দাঁত বের করে আবার হাসলো শুভ্রা। রুদ্ধ চোখ পাকিয়ে তাকালো শুভ্রার দিকে। শুভ্রা ভাইয়ের এমন করে তাকানো দেখে আমতামতা করে ব্যস্ততা দেখিয়ে বলল, বাবা রুদ্র ভাই গাড়ি বের করে বসে আছে, আমাকে দিয়ে তোমাকে ডাকতে পাঠিয়েছে। জলদি আসো, তোমাদের হয়ে গেলে। বলেই দৌড় মারল শুভ্রা। রাত রুদ্ধের দিকে আর চোখে চেয়ে সেও দৌড় দিল। এই ঠোঁটকাটা লোকের সাথে এক রুমে এই মুহূর্তে থাকা মানেই সর্বনাশ। ছি। রাত 8:35 বাজে। রুদ্ধের পরনে ব্ল্যাক কালারের টি শার্ট, লেদার জ্যাকেট আর ব্ল্যাক জিন্স। রুদ্ধের সাথে এয়ারপোর্টে রুদ্র এবং তার বাবা আহাদ আব্রাহাম এসেছেন। রুদ্ধ এয়ারপোর্টের চেক ইনের লাইনে দাঁড়িয়ে, পেছনে তাকায়নি একবারও। এই মুহূর্তে বাবার সাথে চোখাচোখি হোক তা চায় না সে। রুদ্ধের হুট করে রাতের কথা মনে পড়ল। মেয়েটার চোখের কোণে জমে থাকা কুয়াশার ভেতর ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল আজ খুব তার। বাসা থেকে আসার সময় জামিনা বানু বসে কেঁপে কেঁপে দোয়া পড়ছিলেন আর রুদ্ধের বুকে ফু দিয়ে হাত বুলিয়ে দিচ্ছিল। এই মুহূর্তটা রুদ্ধের কাছে অসম্ভব প্রিয়। সে খুবই চাপা স্বভাবের। আসার সময় বাবা মাকে আবেগ দেখিয়ে বিদায় জানাতে পারেনি, তবে মিষ্টি হেসে সালাম দিয়েছে তাদের। শুভ্রাকেও দায়িত্ব দিয়ে গেছে রাতের খেয়াল রাখার। সবাই বিদায় জানিয়েছে হাসি মুখে, অথচ ঠোঁটের কোণে কাঁপন ছিল জোর করে চেপে রাখা।
রাত যাকে কিনা বিয়ের পরে রুদ্ধ নিজের রুম থেকে বের করে দিয়েছিল, আর আজ সেই রুদ্ধের চোখে ভালোবাসা দেখেছে রাত তার জন্য। জানালার পাশে দাঁড়িয়ে আছে রাত, বুকের ভেতর কেমন জানি শূন্যতা, যেটা বোঝানো যায় না কাউকে। যাওয়ার আগে রুদ্ধের খুলে রাখা গেঞ্জি বালিশের পাশে রেখেছে সে। ঘুম আসে না ঠিক করে। পুপি সেই গেঞ্জিটা ধরে দলা পাকিয়ে চুপচাপ শুয়ে আছে। রুদ্ধ যাওয়ার আগে অনেকগুলো ক্যাটফুড দিয়ে গেছে তাকে। সে মজা করে খেয়েছে, কিন্তু সে তো জানে না তার পাপা তার কাছ থেকে চলে যাচ্ছে কয়েকদিনের জন্য অনেক দূরে। রাতের কান্না আসে না, তবুও চোখ জ্বলছে কেন জানি। সে উঠে বসে নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো। আবার অর্ধেক গুছিয়ে রেখে দিয়েছিল সে। উঠে গিয়ে দাঁড়িয়ে নিজের লাকেজটা খুলতে গিয়েই অবাক হয়ে গেল রাত। এ কি, তার শাড়িগুলো কোথায়? সে অনেকগুলো শাড়ি গুছিয়ে রেখেছিল, একটা শাড়িও নেই এখানে। কোথায় গেল শাড়িগুলো? জামার প্যাকেটগুলো এক এক করে সরাতেই তার কাছ থেকে একটা ছোট্ট চিরকুট বের হয়ে আসলো। চিরকুটটা খুলে হাতের লেখা দেখে চিনতে ভুল হলো না তার, যে রুদ্ধ লিখে গেছে চিরকুটে। বেগম সাহেবা, আপনি বাড়ি পরার জন্য যে সকল শাড়িগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলেন তা আমি আপাতত সরিয়ে রেখেছি। আমি যতদিন দেশে থাকছি না ততদিন পর্যন্ত আপনার শাড়ি পরা সম্পূর্ণ নিষিদ্ধ করলাম। এখানে যে 3 পিসগুলো কিনে রেখেছি দিয়েছি সেগুলোই পরবেন। আর হ্যাঁ, গতকাল দেখেছিলাম আপনি কিছু রেশমি চুড়ি গুছিয়ে নিয়েছিলেন পরার জন্য, সেগুলোও যত্ন করে আবার রেখে যাবেন বাসায়, কারণ আমি ব্যতীত অন্য কারোর আপনার চুড়ির ঝলকানি শব্দ শোনার অধিকার নেই। আমার কথা অমান্য করার চেষ্টা করবেন না। আমি আপনার আশেপাশে না থাকলেও আপনি আমার দৃষ্টির বাহিরে যাচ্ছেন না, সেটা মাথায় রাখবেন। আপনার করা প্রত্যেক সেকেন্ডের আপডেট আমার কাছে চলে আসবে, তাই নিজের যত্ন নিতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালোবাসি বেগম সাহেবা, প্রচন্ড ভালোবাসি আমি আমার বউটাকে। তার থেকেও বেশি ভালোবাসি আমার প্রিয় রাত রঙ্গনাকে। ইতি, আপনার স্বামী। চিঠিটা পড়েই মুচকি হেসে ফেলল রাত। তিত করলার মতো লোকটার মুখ থেকে এত মিষ্টি মিষ্টি কথা বের হলো কিভাবে? অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল রাত, কিন্তু শাড়ি পরতে পারবে না ভেবে মন খারাপ হলো। সে শাড়িটা পরে বোনের বিয়ে খাবে, এটা কেমন কথা? মন খারাপ নিয়ে রাতের তখনই জামার প্যাকেটগুলো এক এক করে খুলে দেখতে লাগলো সে। জামাগুলো সরাতেই ভেতর থেকে ছোট্ট বক্স দেখলো। রাত দু হাতে তুলে নিল সেই ছোট্ট বক্সটা, যেখানে রাখা ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস, ফাল্গুনি কুন্দন চুড়ি। দুটো টকটকে লাল চুড়ি, তার গায়ে কারুকার্য করা কুন্দনের পাথর। তারপরে দেখলো একজোড়া রক্তপত্র চুড়ি, লাল রঙের কাপড়ে মোড়ানো, চুড়ির ওপর পাটের সুতোর কাজ করা। চুড়ি দুটোর মাঝে দুটো ঝুনঝুনি লাগানো। তারপর দেখলো একজোড়া বেনি পাটের চুড়ি। তারপর একজোড়া শুভ্রতা হাতে তুলে নিল। সম্পূর্ণ চুড়িটা সাদা কাপড়ে মোড়ানো, আর তাতে সাদা কলি দিয়ে জোড়ানো। ঠিক একই রকম একজোড়া হলুদ ছোঁয়া চুড়ি পেল সে, এটাতেও কলি জোড়ানো, তবে মাঝে ঝুনঝুনির 3টি ফুল আছে। তারপরে একজোড়া আলতা রেখা বের করল। রক্তিম লালের রেশমি সুতায় মোড়ানো চুড়িটি নববধূর আঁচলে সৌরভ মেখে আছে যেন। আরও একজোড়া কালো রঙের আলতা সন্ধ্যা হাতে নিল রাত। তারপর শিউলি প্রহর, হালকা সাদা ও কমলা ফুলের নকশা করা চুড়ি এটা, মেঘবরণ, এটা নীল আকাশের মিশ্রণে তৈরি। অবশেষে আরও একজোড়া হলুদ রঙের চুড়ি, হলুদ কৃষ্ণচূড়া হাতে তুলে নিল রাত। রাতের কাছে মনে হলো একটা চুড়ি এক একটা অর্থ বহন করছে যেন। এত সুন্দর আদর আদর চুড়িগুলো কখন অর্ডার করলো লোকটা? রাত চুড়িগুলো এক এক করে ভালোভাবে হাত দিয়ে উল্টাপাল্টে দেখতে লাগলো। এই চুড়িগুলো কখন অর্ডার করলো সেইবার টের পেল না কেন? টোটাল 10 জোড়া চুড়ি উপহার পেয়েছে সে। চুড়িগুলো হাতে নিয়ে মুচকি হেসে ফেলল। তখনই তার ভেতর থেকে আরেকটা ছোট্ট চিরকুট বের হয়ে আসলো। এবারের চিরকুটটা কালো সুতায় মোড়ানো হয়েছে। রাত আলতো হাতে সুতা খুলে চিরকুটটা পরতে লাগলো। আমার রাতরানীর জন্য ছোট্ট একটা উপহার, তার জামাইয়ের পক্ষ থেকে। চুড়িগুলো পড়ো না কিন্তু রাত, আমি না আসা পর্যন্ত এভাবেই থাকতে দাও, তাদের যত্ন করে রেখে দাও। আমি এসে তারপর তোমার হাতে পরিয়ে দেবো তাদের। রুদ্ধের আবদারে হেসে ফেলল রাত। এতক্ষণ মানুষটার জন্য মন খারাপ হলেও এখন আর মন খারাপ হচ্ছে না। হাতের আংটিটার দিকে আরেকবার চোখ বুলিয়ে 3 পিসগুলো বের করে এক এক করে মেরে ধরল সে। বাসায় পরার জন্য সুতির 3 পিস কিনে রেখেছে অনেকগুলো, আর গর্জিয়াস 3 পিস আছে 4টা 4 রঙের। একটা হলুদ, যেটা দেখে বোঝা যাচ্ছে হলুদের অনুষ্ঠানে পরতে পারবে রাত। আরেকটা সাদা রঙের ফিটিং 3 পিস,
ফিটিং হলেও এটা রাতের জন্য অতটাও ফিটিং না। আরেকটা লাল রঙের এবং কালো রঙের 3 পিস এনেছে, দুটোর উপরই গোল্ডেন কালারের কাজ করা। রাত ভাবছে এত 3 পিস দিয়ে সে কি করবে, কারণ তার নিচে নীল রঙে আরও একটা গর্জিয়াস 3 পিস রাখা। তেমন ভারী কাজ না হলেও সবগুলো সিম্পলের মধ্যে তার নিচে কিছু অর্নামেন্টস দেখতে পেল রাত। সাদা পাথরের কপালের তিতলি সহ কানের দুলের একটা ছোট্ট সেট। নেকপিসটাও খুবই সিম্পল কিন্তু অসাধারণ দেখতে, সাদা পাথরের কাজ করা। তার সাথেই একজোড়া চুড়ি, সেটাও সাদা পাথরের কাজ করা। তারপর গোল্ডেন কিছু জুয়েলারি পেল রাত। বাহ, এত কিছু কখন কিনলো লোকটা? সবগুলো এক এক করে সুন্দর করে গুছিয়ে নিয়ে শুভ্রার রুমের দিকে পা বাড়ালো রাত। শুভ্রা তখন নিজের জিনিসপত্র এক এক করে গোছাচ্ছিল, যেহেতু আগামীকাল ভাবিমণির সাথে তাকেও খুলনায় যেতে হবে। নিজের জিনিসপত্র গোছাচ্ছে আর ফোনে নিজের প্রাণপ্রিয়কে একভাবে কল করে যাচ্ছে সে। সাভি তার ফোন তুলছে না কেন? শুভ্রা বিরক্ত হয়ে আবার কল করল। এবার কল ধরল সাভি। কল রিসিভ হতেই শুভ্রা সিংহের মতো গর্জন করে বলল, এই সাব্বিরের বাচ্চা, এই খাসটা, কই মরে পড়ে আসিস তুই? বল, তুলে নিয়ে আসি তোকে। সারাটা দিন যে আমি তোকে কল করিনি, তুই একবারও ফোন দিয়ে আমার খোঁজ খবর নিস নাই কেন? আরে ঘুমিয়েছিলাম রে মা, আমার মাফ করে দে। সাভি ঘুম জড়ানো কণ্ঠে বলল। কেন ঘুমাবি তুই? শুভ্রা সাভিকে ঝাড়ি মেরে বলল, আশ্চর্য, এটা কেমন কথা? কেমন কথা মানে? তুই জানিস না আমি অসুস্থ? কখন অসুস্থ হইলা তুমি? কোন দিক দিয়ে হইলা? গলা শুনে তো মনে হয় না। আমি অসুস্থ বেটা, স্বপ্ন দেখছি আমার 102 ডিগ্রি জ্বর। এটা কি অসুস্থতা না? বল আমাকে। এটা কোন ধরনের অসুস্থ হওয়া বলে? এই চুপ থাক। কি হইল তোমার বাবু? এই রাতের বেলা পোকা কামড় দিছে নাকি? তোর মতো গর্ধবের সাথে থেকে আমার লাইফটা পুরো শেষ। রোমান্টিকতার রও নাই। আরো কত অক্ষর তো বাকি এখনো। আরে আমি কি করলাম? আমি তো বেচারে শিশুর মতো কাঁথার নিচে ঘুমাচ্ছি। হ্যাঁ, যত অকাজ সব তো আমিই করি। এই মহিলা, একটু মিষ্টি করে কথা বলতে পারো না নাকি? নাকি দাঁত ব্রাশ করো না? বলে হি হি করে হাসল সাভি। ও মা গো, এটা আবার কেমন হাসি? ভয় পাইছি। এই, তুই আমার সামনে আর হাসবি না, তোকে আমি মেরেই ফেলবো। এমন সুন্দরী ভূতের হাতে মরার মতো সৌভাগ্য হলে আর কি লাগে? শুভ্রা সাভির কথায় পাত্তা না দিয়ে ঠোঁটে জোড়া গোল করে আহ্লাদি স্বরে শুধালো, আমাকে কালকে খুলনা যাচ্ছি বিয়ে খেতে। শুভ্রার আহ্লাদি বাচ্চা বাচ্চা কণ্ঠ শুনে সাভি হেসে বলল, ও যাও শোনা, কিন্তু হ্যাঁ, হট ফিগারওয়ালা পোলা দেখে আবার হা করে তাকিয়ে থাকো না। এবার খেপে গেল শুভ্রা, দাঁত কিরমির করে বলল, আরে কি বলো কি তুমি? আজব তো, আমি কি ছেলে মানুষ যে বিয়ে বাড়িতে হা করে তাকিয়ে থাকবো মেয়েদের দিকে? আই মিন, মেয়েরা তোমাদের মতো না যে বিয়ে বাড়ি যেয়ে ছেলেদের দিকে হা করে তাকিয়ে থাকে। অ্যাটলিস্ট আমি তো এ ধরনের কাজ করি না। কথাটা বলেই পুনরায় আবার ব্যস্ততায় মনোযোগ দিল। রাত শুভ্রার দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। কার সাথে এভাবে কথা বলছে শুভ্রা, ভাবতে লাগলো সে। তারপর এগিয়ে গেল শুভ্রার দিকে। আচমকা ভাবিকে নিজের রুমে দেখে কিছুটা অপ্রস্তুতি হয়ে ঘাবড়ে গেল শুভ্রা। দ্রুত ফোনটা কাটতে যাবে, তখনই কলের ওপাশ থেকে সাভি জান বলে ডেকে উঠল। লাউড স্পিকারে থাকায় রাত স্পষ্ট শুনতে পেল তা। শুভ্রা ঘাবড়ে গিয়ে নিজের ভাবি বোনের দিকে তাকালো। রাতের চোখ বড় বড় হয়ে গেছে তাই শুনি। এক ভ্রু উঁচু করে শুভ্রার দিকে তাকালো রাত। শুভ্রা কোনো মতে ফোন কেটে আমতা আমতা করতে করতে বলল, ও ভাবি, তুমি কখন আসলে এই রুমে? টের পাইনি তো। রাত শান্ত স্বরে বসতে বসতে বলল, এই তো কেবলই আসলাম দেখতে তোমার প্যাকিং কত দূর। তা তোমার জান, আই মিন যে তোমাকে জান বলে ডাকলো, তার বোধ হয় খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। শুভ্রা মিনমিন করে তার ভাবির পাশে বসে বলতে লাগলো। আসলে ভাবি হয়েছে কি, ওই সে। রাত শুভ্রাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থাক থাক ননদিনী, আর আমাকে গল্প বানিয়ে বলতে হবে না। আমার যা বোঝার তা আমি বুঝে গিয়েছি। এখন বলো তো, কবে থেকে চলছে সবকিছু? রাতের কথা শুনে শুভ্রার ভয় নিমিষেই কেটে গেল। সে দাঁত বের করে হাসতে হাসতে তার ভাবিকে বলতে লাগলো, তুমি প্লিজ ভাবি ভাইয়াকে এ বিষয়ে কিছু জানিও না। ভাইয়া জানলে খুব রাগ করবে। ভাইয়া এগুলো পছন্দ করে না। আচ্ছা রিল্যাক্স, শান্ত হও। আমি কখনো তোমার ভাইয়াকে এগুলো জানাবো না। আই নো ভাবি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট ভাবি ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা হয়েছে হয়েছে, থামো এখন। এবার বলো, প্যাকিং কত দূর? কি কি প্যাক করলে?
আমরা কিন্তু যেই হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করব, তারপর আকদ, বিয়ের অনুষ্ঠান, বৌভাত সব শেষ করে তারপর বাড়ি আসবো। টানা 1 সপ্তাহ খুলনায় থাকতে হবে, সেই ভাবতেই সবকিছু প্যাকিং করে নিও। ওকে ভাবি। রাত বাজে 11টা। রুদ্র আহাদ আব্রাহামকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফিরছে। তখনই হঠাৎ আহুর কল এলো তার কাছে। তা দেখে রুদ্র কপাল কুঁচকাল। এই মেয়ে তো সচরাচর রাতের বেলায় কল করে না, কিছু হয়েছে নাকি? তার ভিলেন শ্বশুর, আবার তার আন্ডা বাচ্চার মায়ের বিয়ে ঠিক করে দিল না তো? কিছু করা টেনশন নিয়ে কল রিসিভ করলো রুদ্র। তারপর থমথমে গলায় বলল, আরে জান, এনিথিং রং? ইউর অল রাইট? ওপাশ থেকে আলতো সুরে উত্তর আসলো। হুম। রুদ্র ছোট্ট করে বলল। ওহ। তখনই আহু আহ্লাদি হয়ে বলে উঠল। শুনুন না। রুদ্র আহুকে অনুকরণ করে একই সুরে বলে উঠল। বলো না। আহু আবদার করে বলে উঠল। একটু আমার কাছে আসতে পারবে? রুদ্র কপাল কুঁচকে মুচকি হেসে জিজ্ঞেস করল। হঠাৎ? আসুন না, একটু জড়িয়ে ধরবো। আহুর এমন কথা শুনে রুদ্রের এবার চিন্তা হতে লাগলো। সে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল। উফ, জান, কিছু হয়েছে? না তো। আচ্ছা, আসছি। কিছু আনবো সাথে করে? যদিও এত রাতে দোকান সব বন্ধ, তারপরে বলো, খুঁজে দেখি কি লাগবে তোমার, বলো। তোমাকে লাগবে, জলদি আসো তো। আসছি জান, জাস্ট 5 মিনিট ওয়েট করো। 6 মিনিটের মাথায় গিয়ে রুদ্র আহুর বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। পৌঁছেই আগে আহুকে কল করে গাড়ি থেকে বের হলো রুদ্র। পরনে তার ধূসর রঙা একটা ফুল হাতা টি শার্ট আর ব্ল্যাক জিন্স, আর হাতে আহুর জন্য আনা বিভিন্ন ফুলের ছোট্ট একটা তোড়া। সারা রাস্তা সে গাড়ি ড্রাইভ করতে করতে আসার সময় রাস্তার গাছগুলো থেকে ফুল চুরি করেছে আর তোড়া বানিয়েছে আহুর জন্য। আহু কল রিসিভ করেই পা বাড়ালো মেন দরজার দিকে। ফোনে রুদ্রকে ছোট্ট করে বলল। একটু দাঁড়াও, আসছি। আচ্ছা। 2 মিনিটের মধ্যেই আহু নিচে নেমে আসলো। কোনো কথা না বলে দৌড়ে জাপটে ধরলো রুদ্রকে। আচমকা জড়িয়ে ধরায় 2 পা পিছিয়ে গেল রুদ্র। আহুর এমন কাণ্ডে মুচকি হেসে আহুর মাথায় হাত রেখে জিজ্ঞেস করল। আমার আন্ডারমার এত হঠাৎ প্রেম প্রেম পাচ্ছে কেন? চুপ, কথা বলো না তো। রুদ্রের বুকে মুখ গুজে এই কথাটা বলল আহু। কেন কেন কন্ট্রোললেস হয়ে উল্টাপাল্টা কিছু করে বসবা আন্ডারমা? রুদ্র মুচকি হেসে মজা করে বলল। এই বেটা, কথা বলতে না করছি না। রুদ্রের বুকের উপর একটা কিল দিয়ে বলল আহু। আচ্ছা, বললাম না, নাও ধরো। চুরি করা ফুলের তোরা ফর মাই আন্ডার বাচ্চার মা। তখনই রুদ্র ওর হাতে থাকা ফুলের তোড়াটা আহুর হাতে তুলে দিয়ে বলল। মানে চুরি করে আনছো? তোড়াটা হাতে নিয়ে কপাল কুঁচকে বলল আহু। রাস্তা থেকে শুধু ফুলগুলো। রুদ্র ঠোঁট কামড়ে আহুর দিকে তাকিয়ে বলল। আহু আবার জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র ফের বুকে আগলে নিল তার প্রিয়তমাকে। চুলের ভাঁজে হাত রেখে জিজ্ঞেস করল। ভালোবাসো? অনেক। আহু রুদ্রের বুকে মুখ গুজে 2 হাতে রুদ্রের পিঠ আঁকড়ে ধরে বলল। তাহলে পাদু দিলে রাগ করবে না তো? কথাটা বলেই ফট করে হেসে দিল রুদ্র। ছি, সরো। আহু নাক চোখ মুখ কুঁচকে রুদ্রের বুক থেকে সরে এসে ঠাস করে বুকের উপর একটা কিল লাগিয়ে দিল রুদ্রের। এই ছেলেকে সে ডেকেছিল একটু প্রেম আলাপ করবে বলে, আর এই বেটা সবসময় উল্টোপাল্টা কাজ করতেই থাকে। কেন একটু আগে না বললা ভালোবাসো? রুদ্র হাসতে হাসতে আহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। ভালোবাসার সাথে তোমার খাইস্তামির কি সম্পর্ক? আহু আবার রুদ্রের বুকে কিল মেরে বলল। অনেক সম্পর্ক আছে। রুদ্র তার 2 হাতে আহুর ছোট্ট মাথাটা টেনে নিজের মাথার সাথে কপালে কপাল ঠেকিয়ে বলল। এই, তুমি রোমান্স টাইমেও সিরিয়াস থাকতে জানো না? আহু অভিযোগের সুরে তার গালের দুপাশে থাকা রুদ্রের হাত জোড়া আঁকড়ে ধরে বলল। সিরিয়াস হলে আন্ডাগুলো বের হয়ে আসবে তো জান। কথাটা বলেই আহুর গাল আরো শক্ত করে চেপে ধরে ঠোঁটের দিকে এগোতে লাগলো। নির্লজ্জ বেটা মানুষ। আহু সঙ্গে সঙ্গে সরে এসে রুদ্রের পেটের উপর একটা ঘুষি মেরে চিল্লিয়ে বলল।
রাত বৃহস্পতিবার খুলনা গিয়ে হলুদের প্রোগ্রাম আর শুক্রবারে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেই আবার পরদিন শনিবার সকালে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। তাকে বাধ্যতামূলকভাবে ঢাকায় আসতে হয়েছিল। বাসায় রুদ্ধ নেই, দাদিমাও কিছুটা অসুস্থ, আর তার শাশুড়ি একা হাতে সবকিছু সামলাতে পারবেন না নিজ হাতে। তার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। শুভ্রারও কিছু ইম্পর্টেন্ট ক্লাস টেস্ট বাকি আছে, কিছুদিন পর তারও পরীক্ষা। তাই সকাল হতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে।